গোয়েন্দাদের কাছে এমন রিপোর্ট আছে, এমনকি সেই রিপোর্টের ভিত্তিতে আপনারা দেখেছেন যে এবং পুলিশ দেখলাম জরুরি একটা অবস্থার মধ্যে আছে। যাই হোক, সবকিছু অপেক্ষা আপনাদের যে সার্জিও গোর দক্ষিণ এশিয়ার বিশেষ দূত, ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু আপনারা জানেন, সেই সার্জিও গোরের সফরের বিষয়, ভিতরের কিছু বিষয় আপনাদেরকে একটু জানাবো। কেননা এই মধ্যে আসলে ভিতরের অনেক সেন্সিটিভ হয় যে সার্জিও গোরের সাথে আসলে 2 ঘন্টা পর্যন্ত আমাদের কথিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওরফে রোজার রহমানের সাথে কি বৈঠকটা হয়েছেন। মাথায় রাখবেন যে তার সাথে বৈঠক কিন্তু 2 ঘন্টা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের ঠিক 2 ঘন্টা আগেই তার সাথে যে ডিনারের কথা ছিল এবং সার্জিও গোরের সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছিল সরকার, যেগুলো তিনি রিফিউজ করে দিয়েছেন, তিনি সেটা করছেন না এবং ডিনারে সেই ডিনার অনুষ্ঠানেও তিনি যুক্ত হবেন না, সেটি তিনি নাকচ করে দেওয়ার 2 ঘন্টা পরেই কিন্তু খলিলের সাথে বৈঠক করেছেন। এবং দায়িত্ব নিয়ে বলতে পারি, খলিলের সাথে সেই বৈঠকে সার্জিও গোর খুবই উচ্চ গলায় তার সাথে কথা বলেছেন, তার সাথে তিনি খুব লাউডলিও কথা বলেছেন, এক প্রকারের ধমকের সুরে বলতে পারেন, সেভাবেই তিনি খলিলের সাথে কথা বলেছেন। এবং 2 ঘন্টা খলিলের সাথে মিটিং এ তার সাথে ছিল পররাষ্ট্র যে উপদেষ্টা আছেন এবং সরকারের মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব যিনি আছেন তিনিও যুক্ত ছিলেন সেই মিটিং এ। কিন্তু এই 2 ঘন্টা মিটিং এর 20 মিনিট শুধুই খলিলের সাথে বৈঠক করেছেন তিনি। ওখানে আর কেউ যেতে পারেন নাই, কেউ যান নাই, যাওয়া নিষেধ ছিল। সুতরাং সেই খলিলের সাথে যে এই 20 মিনিটের বৈঠকে কি কথা হইতে পারে, কি কথা বলতে পারে, এগুলো আর বলার অপেক্ষা রাখে না। তবে আওয়ামী লীগ যে ওই যে এখন বিএনপি জামাতি বা রাজাকারের বাচ্চা, তারা বলবে যে তারা আমেরিকাকে এখন এই বাপ ডাকা বা আওয়ামী লীগ এখন আমেরিকায় নিয়ে এত কিছু বলার পরেও এখন আওয়ামী লীগের আমেরিকার উপরই ভর করে আসা, এটা নিছক সম্পূর্ণভাবে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক কথা। আওয়ামী লীগ মূলত তার আপন গতিতে আপন শক্তিতেই ফিরবে, কিন্তু বিদেশিরা যে এখন আওয়ামী লীগের প্রতি একটা পজিটিভ এবং আপনারা দেখেছেন যে দেশের উন্নয়ন এবং অন্যান্য দেশের সাথে সকল দেশের সাথে সম্পর্ক সামঞ্জস্য রেখে যে আওয়ামী লীগ কিভাবে 15 বছর 7 মাসে নিজেদের দেশটাকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে, জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোন নীতিতে ছিল, সেই জায়গাগুলো থেকে। তো এখন কথা হচ্ছে যে সেই পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে কত হার্ডলি কথা হয়েছে, তাকে যে এক প্রকারের প্রথমে থাপ্পড়, যে ডিনারের আয়োজনে আমন্ত্রণ জানানো, মানে মোদ্দা কথা আমি আপনার বাড়িতে বেড়াতে আসছি, আপনি আমার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব ভালো ভালো খাবারের আয়োজন করেছেন, ওই যে কোরমা পোলাও 5 স্টার হোটেলের খাবার এনেছেন, আপনি বলেছেন যে রাতে আমাদের সাথে ডিনার করবো, আমরা একসাথে ডিনার করবো। আমি রিফিউ করি না, আমি এগুলো খাবো না, আমি এসব খাইতে আসিনি, তো আমি আমার কাজ করতে আসছি, আলোচনার বিষয়ে আসি। তারা তো মুদ্রা কথা হচ্ছে তিনি একটা দেশের প্রতিনিধি, আগে তিনি তার আমেরিকার স্বার্থ, এরপরে দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে তাদের সাথে যে বিষয়গুলো আছে, যেটা তারা আগেই বলেছে ডোনাল্ড ট্রাম্প যে আমরা ইন্ডিয়ার চোখে দেখতে চাই বাংলাদেশকে বা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো। তো তাকে একটা থাপ্পড় দিয়ে তারপরে কিন্তু তার 2 ঘন্টা পরে তার সাথে বৈঠকে বসেছেন। সেই 2 ঘন্টা বৈঠকে যেটি আপনারা বৈঠক শেষে কিন্তু যেটা সাধারণত এই আমরা অন্য সময় দেখেছি যে অন্য দেশের কোনো বিশেষ ব্যক্তি দেশে আসার পরে পররাষ্ট্রমন্ত্রী বা এমন ব্যক্তিদের সাথে বৈঠকের পরে তারা একটা যৌথ সংবাদ সম্মেলন করেন, যে যৌথ সংবাদ সম্মেলন কিন্তু করেন নাই। খলিল শুধু একা আসছেন গণমাধ্যমের সামনে এবং গণমাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্ন উত্তরে তিনি শুধু না না বলে কাটিয়ে গেছেন, এড়িয়ে গেছেন। ভারতের সাথে কোনো আলোচনা বা ভারতের সম্পর্কের বিষয়ে কোনো কিছু তিনি না, এর বিষয় হয় নাই। যুক্তরাষ্ট্রের যে চায়নার সাথে যে চুক্তিগুলো হয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি থাকা সত্ত্বেও যে দেশ বিক্রির চুক্তি আপনারা জানেন, সে বলছে এ বিষয়ে কোনো আলোচনা হয় নাই। এইটা কখনো কি বিশ্বাসযোগ্য যে বাংলাদেশ চীনের সাথে যে চুক্তি করেছে আর সেই চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে যে তাদের পছন্দের দেশের সাথে চুক্তি করা যাবে না এবং সেই বিষয়ে তারা কোনো প্রশ্ন করেনি, আলোচনা হয়নি, এটি কখনো বিশ্বাসযোগ্য কিনা? এটি মনে হয় যে রোজার এমন ভাবে বলতেছে যে তারা 2 ঘন্টা কি তার সাথে কি বলে
গোর, মিস্টার গোর তার সাথে কি প্রেম আলাপ করছেন। এখন ওখানে তো আর মেয়ে মানুষ ছিল না, বুঝতাম যে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আমাদের ভাবি বা আমাদের সুন্দরী যিনি আছেন, নামটা ভুলে গেছে, ওনার নামটা কেউ একজন কমেন্টে বলবেন, যে তিনি ছিলেন যে তার সাথে প্রেম আলাপ করছে বা প্রেম করছে। হ্যাঁ, এই বিষয়টা তো আর তা ছিল না। তো যাই হোক, পরবর্তী সময় আপনারা জানেন যে এই যে তারেকের সাথে যতটুকু সময় বৈঠক করেছেন, তারেকের না ছিল, খলিলের না ছিল, কিন্তু সবকিছু নার অপেক্ষা করে সেই ডিনারের 2 ঘন্টা, কিন্তু ওদিন রাতে 30 তারিখ রাতে তিনি কি করেছেন, 30 তারিখ রাতে তিনি আওয়ামী লীগের সিনিয়র নেতা অর্থাৎ আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে প্রতিনিধি হিসেবে দিয়েছেন বা তিনি তার মুখপাত্র হিসেবে, দলের মুখপাত্র বা দলের প্রতিনিধিত্ব যিনি করেন, তার সাথে একান্ত বৈঠক করেছেন। আওয়ামী লীগ আপনারা জানেন যে বর্তমানে কাগজে কলমে নিষিদ্ধ অবস্থায় রয়েছে। তাই একটা নিষিদ্ধ সংগঠনের একজন নেতার সাথে, সিনিয়র নেতা বা প্রতিনিধি যার সাথে, তার সাথে আমেরিকার কিসের বৈঠক হতে পারে, কি বিষয়ে বৈঠক হতে পারে আপনার? হ্যাঁ, হালদার ভাই সামা বা সামা, সামা ভাবি তো ওখানে থাকলে বুঝতাম তার সাথে প্রেম। সামা। যাই হোক, এখন তো বুঝতেই পারছেন যে আওয়ামী লীগ যেখানে নিষিদ্ধতা, তার সাথে কেন বৈঠক বা মিটিং। এখন আমাদের দলীয় অনেক ভাই সহ অনেকে আমাকে প্রশ্ন করেছেন, যখন আমি এই বিষয়ে দুপুরে একটা ভিডিও ছেড়েছি যে আওয়ামী লীগের নেতার সাথে বৈঠক হয়েছে, অনেকে সোর্স কি, সোর্সের কথা জানতে চাচ্ছেন। আরে ভাই, এরপর তো আপনারা নিশ্চয়ই বিভিন্ন সোর্সে জানছেন, বিভিন্ন জায়গায় প্রকাশ হয়েছে। এটি আমি আমার মুখে বলতে চাই না যে কার সাথে বৈঠক হয়েছে, কেননা ওটা বিভিন্ন সোর্স আপনারা এরই মধ্যে জেনেছেন। কিন্তু যারা যে সোর্সের প্রশ্ন করেন, আমি আওয়ামী লীগের যারা সোর্স জানতে চান, আমার মনে হয় যে আপনারা অনেকে আছেন যে ভুল হয়তো বুঝতে পারেন না ডিপলি যে আমি সোর্স প্রকাশ করব কেন ভাই। তো আর যারা বুঝেও এই সোর্সের কথা জানতে চান, আমি মনে করি তারা আওয়ামী লীগের জন্য বিপজ্জনক ব্যক্তি, আমি এটা বিশ্বাস করি। কারণ সোর্সের বিষয়ে কেন আমি বলবো আপনাকে, কেন আমি সোর্স বলবো, সোর্সের কথা কেন জানতে চান? নিশ্চয়ই আমি বিশ্বাসযোগ্য সূত্র ছাড়া কোনো কিছু না জেনে আর এখানে বলার, আমি তো আর এখানে ভাই আমার যে ভিউর জন্য তারা আসি না। ভিউর জন্য আমার অনেক কাজ আছে, অনেক আরো অন্য পেজ আছে, বা আমার ভিউ পাওয়ার জন্য যে এলাকায় নৌকা তুলে শাপলা উঠাইলেও সেটা ভালো ভিউ হয়। তো এই সমস্ত মানে পলিটিক্যাল বিষয়ে বা আমার দলের বিষয়ে, আমার তৃণমূলের ভাইদেরকে কিভাবে আমাকে উজ্জীবিত করতে হয়, যে সঠিক তথ্যগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে, এটা নিয়ে আমার পর। তো যাই হোক, এখন যেটা বলতেছিলাম, তারপরেই কিন্তু আওয়ামী লীগের সাথে যেটা আপনারা জানেন যে বৈঠক কেন, যেখানে নিষিদ্ধ তার সাথে কেন বৈঠক হবে, এমন একটা প্রশ্ন কিন্তু তারপরে বুঝতেই পারছেন যেখানে পজিটিভ বিষয়গুলো কি। এরপরে জানেন যে তারেকের সাথে বৈঠক যতটুকু সময় হয়েছে, তার সাথে বেশি বৈঠক আলোচনা কিন্তু হয়েছে বাংলাদেশের নিযুক্ত ভারতের হাইকমিশন দীনেশ ত্রিবেদী, এমনকি তার সাথে একটা ডিনারের আয়োজনে তারা দুই বন্ধু মিলে, জানেন যে বাংলাদেশে যখন দীনেশ ত্রিবেদী নিয়োগ পান এবং তিনি মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি, আর সার্জিও গৌরও তার দেশের অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, 37 বছর বয়স, অন্যদিকে ট্রাম্পের 85 বছরের কাছাকাছি। তো সেই দিক থেকে এত কম বয়সী, কেননা এর আগেও ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি সার্জিও গৌর খুব তার অনেক বড় গুরু দায়িত্ব পালন করেছেন, সেই মেধার দিক থেকে সার্জিও গৌর অনেকটা এগিয়ে। তো সেই জায়গা থেকে যেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডিনারের দাওয়াত রিফিউজ করে, অপরদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনের সাথে তিনি ডিনার করেছেন, এমনকি প্রায় 1.5 ঘন্টার মতো তাদের মধ্যে বৈঠক হয়েছে। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে নিয়োগ পাওয়ার পরেই তিনি ফেসবুকে একটা শুভেচ্ছা জানিয়েছিলেন, এমনকি তিনি বলেছিলেন যে দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের বিষয় নিয়ে তারা দুজনে কাজ করতে পারবেন, তিনি খুব অধীর আগ্রহের আছেন। সেই কাজগুলোই এখন মূলত শুরু হয়ে গেছে। সামনে আরো অনেক বিষয় কিছু আপনাদের মাঝে আসবে, আপনারা অনেক কিছু পাবেন, কিন্তু এর মধ্য দিয়ে এই সকল বিষয়গুলো যখন আপনাদের সামনে আসে এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা, দেশের জনগণ যখন এই পরিবর্তনের বিষয় যখন উজ্জীবিত হয় এবং এই নাবিশ্বাস অবস্থা থেকে যখন মানুষ বাঁচার জন্য দেখে, একটু বাঁচার আশার আলো দেখে, তখন তাদেরকে মানে মূলত নিভৃত করার জন্য অনেক মিথ্যা প্রপাগান্ডা ওরা ছড়ায়, যে দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্য এই হচ্ছে, ওই হচ্ছে, বিধিনিষেধ হচ্ছে, এই তিনি অসুস্থ, এই তাকে ওই দেশে থাকতে দিচ্ছেন, এমন অনেক প্রপাগান্ডা তারা ছড়ায় বা ছড়াবে। মানে আগামীতে এমন অনেক কিছুই হবে, কিন্তু সেই দিকে আপনাদের কোনো চোখ দেওয়া যাবে না ভাইয়েরা আমার। আমরা তো জানি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, বা কতটুকু কি নির্দেশনা বা কি হতে যাচ্ছে, এতটুকু তো বুঝতেই পারছেন। যদি এমন অনেক কিছুই হতো, তাহলে মুখে হাসি রেখে আর এত কথা বলা যেত না, যেটা মিস্টার গোরের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে দেখেছেন যে কিভাবে খলিলের এক্সপ্রেশন, প্রয়োজন হলে ভিডিওটা আবার দেখবেন, যে ও তো সার্জিও গোরের নামটাও ভুলে গেছে, এমনকি তারেকের নামটা, তারেক প্রধানমন্ত্রী, তার নামটাও ভুলে গেছে সেই সাক্ষাৎকারে আইসা। তো যাই হোক, এখন আমি
আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আগামীতে আমাদের অনেক একটা কঠিন সময় আমরা পার করতে যাব ইনশাল্লাহ। এমনও হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে যে মাননীয় নেত্রী তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে প্রবেশ করতে পারেন, এমনও হতে পারে যেটা গুঞ্জন শোনা যাচ্ছে। দেখা যাক, তিনি যে কোনো ভাবেই হোক না কেন, ডিসেম্বর হচ্ছে আমাদের সর্বশেষ বর্ডার। আর নেত্রী যে ডিসেম্বরে দেশে ঢুকতেছেন এই কথা তো ভাই আমি বলি নাই বা আওয়ামী লীগের অন্য কোনো নেতা বলে নাই, সুতরাং এটা নেত্রী নিজে বলেছেন আপনাদের উদ্দেশ্যে, আপনারা সেটা সকলে জানেন। তো যেখানে নেত্রী নিজে বলেছেন সেখানে আর এখানে প্রশ্ন করার বা আদৌ কি ডিসেম্বরে আসতেছেন, আদৌ কি হবে কিছু, এই ধরনের প্রশ্ন করা সম্পূর্ণভাবে বোকামি। এই প্রশ্নটা করা যাবে না। এমন প্রশ্ন করাটা মানে হচ্ছে নেত্রীকে অবিশ্বাস করা বা নেত্রীকে মানে আমি মনে করি অন্যদিকে অন্যভাবে চিন্তা করা বিষয়টা। সুতরাং এই চিন্তাটা করা যাবে না, মনের ভুলেও না ভাই। সর্বাত্মক ভাবে মনোবল দৃঢ় রেখে যারা বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য আমাদের নেত্রী যে বিষয়টা বলেছেন তার ভিতরে অনুগত থেকে আমরা একটা সুশৃঙ্খল দল, এবং আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে দেশকে রক্ষার উদ্দেশ্যে তারা লড়াই সংগ্রাম এবং রাজনীতি করে। সে আমাদের কখনো আঘাতে আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করেন। এবং আওয়ামী লীগ যেটা আপনারা দেখেছেন যে এই সার্জিওগোর থাকা অবস্থায় তারেকের সরকারের অনেক মন্ত্রীরা গণমাধ্যমে এসে বলেছে এই সরকার হাইরে গেলে বাংলাদেশের এই হয়ে যাবে ওই হয়ে যাবে, মানে ভয়টা কোথায় লেগে গেছে যে আওয়ামী লীগ আসলে এই সেই হয়ে যাবে। আসলে আওয়ামী লীগ আসলে বাংলাদেশ মুক্তি পাবে, দেশের জনগণ মুক্তি পাবে, হেরে যাবে জুলাই জঙ্গিরা, জুলাই সন্ত্রাসীরা, স্বাধীনতা বিরোধী এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যারা সাম্রাজ্যবাদ আমেরিকার কাছে দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, বিকিয়ে দিয়েছে, বিলিয়ে দিয়েছে অল্প দামে অন্যান্য দেশ থেকে যেখানে আমরা গ্যাস তেল বিদ্যুৎ পাই সেইগুলো আমরা উপেক্ষা করে আকাশচুম্বী মূল্য দিয়ে যে দেশ থেকে আমরা কিনতে বাধ্য হচ্ছি, সবকিছু বিকিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে মুক্তির জন্য আমাদের লড়াই সংগ্রাম আওয়ামী লীগ করে। সুতরাং আওয়ামী লীগের লড়াই সংগ্রামটা এবং আগামী দিনের যে আন্দোলনটা, সেই আন্দোলনটা এই যে সরকার বিভিন্ন জায়গায় বলতেছে যে এই হয়ে যাবে সেই হয়ে যাবে, বাংলাদেশ মুক্তি পাবে, হেরে যাবে স্বাধীনতা বিরোধী দেশের শত্রুরা, হেরে যাবে যারা মুসলেকা দিয়ে দেশ ছেড়েছিল এবং মুসলেকা দিয়ে ক্ষমতার মসনদে বসেছিল। সুতরাং এই লাইভের মাধ্যমে আপনাদের মাধ্যমে ফেসিস্ট তারেকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, সার্জিওগোর আসার পরপরই তোমার যে মাথা নষ্ট হয়ে গেছে, তোমার যে চেয়ারের কম্পন সৃষ্টি হয়েছে, এই কম্পন কোনোভাবেই থামবে না। বাঁচার জন্য বিভিন্ন ষড়যন্ত্র বিভিন্ন নোংরামি তুমি করবা, এমনকি ফেসিস্ট তারেক আগামীতে ডেভিল ইনুসের ন্যায় সর্বদলীয় একটা বৈঠকেরও ডাক দিতে পারেন। এবং আমরা আওয়ামী লীগেরকে দাবানোর উদ্দেশ্যে সবাই এক এবং অভিন্ন, বিশেষ করে জুলাই জঙ্গি যারা আছে তারা বাঁচার জন্য এই ধরনের অনেক কিছু তারা ষড়যন্ত্র করতে পারে, যেটা আপনারা আজকে দেখেছেন যে তারা রাষ্ট্রপতি নির্বাচনের একটা ব্যানার লাগাইয়া দলের সমস্ত সিনিয়র নেতাকে ডাক দিয়েছে। যে অবস্থা তো খারাপ, সার্জিওগোকে গলা চাপতে ধরছে। তারা একটা ধারণা করছিল যে সার্জিওগোর কি কি বিষয় বলতে পারেন, কি কি বিষয় হতে পারে, কিন্তু সেই ধারণার বাইরেও অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে এবং অনেক কিছু আগামীতে ঘটবে হবে। এমনকি সার্জিওগোর এই সফর পরবর্তী এরপরে দেখবে যে সেনাবাহিনীর সাথে এই ফেসিস্ট তারেকের একটা অনেক বড় দূরত্ব শুরু হয়ে গেছে এবং এই দূরত্ব প্রতীয়মান হবে। কেননা সর্বোপরি বিষয়টা হচ্ছে আমি আপনি আপনারা আওয়ামী লীগ তারা সত্যের পথে আছে এবং দেশ রক্ষার জন্য আমরা আন্দোলন করতেছি, আমাদের সংগ্রামটা এখানে। সুতরাং আমাদের কোনোভাবে দাবায় রাখা সম্ভব না। যারা সত্য ন্যায়ের পথে থাকে তারা দেশকে স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশকে বাংলাদেশ সার্বভৌমত্ব দেশের জনগণকে কাছে ফিরিয়ে দেওয়ার জন্য যারা জীবন দিতে প্রস্তুত থাকে তাদেরকে কোনো হুমকি ধামকি দিয়ে তাদেরকে কোনোভাবে দাবায় রাখা যায় না, কোনোভাবে সম্ভব না, যত ষড়যন্ত্রই করুক না কেন। দেখেছে যে তিনি তার দলের নেতাদের সাথে কিভাবে বসেছেন এবং ভিতরগতভাবে সেই আলোচনায়ও আওয়ামী লীগ প্রসঙ্গ একটাই, আওয়ামী লীগ সার্জিওগোর এবং কি করা যায় আগামীতে কি সিদ্ধান্ত। মোদ্দা কথা, তারেক সরকারে আসার পরেই কিন্তু আমি সেই এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে কিন্তু আমি বলেছিলাম যে তারেক যদি বেইমানি করে তার জন্য তাকে অনেক বড় করুণ পরিণতি ভোগ করতে হবে এবং তিনি কতদিন ক্ষমতায় থাকবেন, কতদিন ক্ষমতার মসনদে বসতে পারবেন সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে। ইতিমধ্যে সেটা নির্ধারণ হয়ে গেছে এবং ডেটও ফাইনাল হয়ে গেছে, কতদিন পর্যন্ত বসবে সেটা খুব শীঘ্রই আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে যে অমুক দিন পর্যন্ত ক্ষমতায় ওই চেয়ারে বসতে পারবে, এরপর আর বসতে পারবে না, এরপর কি হবে সেটা সময় বলে দেবে ইনশাল্লাহ। সুতরাং সেই দিকে আপনারা দেখতেছেন আস্তে আস্তে সেই বিষয়গুলো আপনারা সত্য প্রমাণিত আপনাদের সামনে, আশা করি সেটা আপনারা ধরতে পারছেন বা আপনারা সেটা বুঝতে পারতেছেন যে সেই বিষয়গুলো এখন সত্যতে পরিণত। সুতরাং ফেসিস্ট তারেক যা কিছুই করুক না কেন, সর্বোপরি যেটা আমাদের আগামী দিনের নেতা, আমাদের জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় সাহেব,
কিন্তু বলেছিলেন ফেসিস্ট তারেকের উদ্দেশ্যে যে বিএনপি আমাদের শত্রু না, আমাদের প্রতিপক্ষ। আমাদের শত্রু হচ্ছে জামাতি স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি সন্ত্রাসীরা, তারা আমাদের শত্রু। এর মধ্য দিয়ে মূলত একটা শান্তির বার্তা তিনি দিয়ে দিয়েছিলেন। তারেক যদি যে 10টি চুক্তির মাধ্যমে, যে শান্তি চুক্তির মাধ্যমে, বিশেষ করে ভারত, যুক্তরাষ্ট্র এবং আওয়ামী লীগের সাথে যে চুক্তির মাধ্যমে তিনি দেশে ঢুকেছিলেন, সেই চুক্তিগুলো তিনি যদি অক্ষরে অক্ষরে পালন করতেন, যে স্বাধীনতা এবং বাংলাদেশের আইন সংবিধান সমুন্নত রাখবেন, গণতন্ত্র ঠিক রাখবেন, তাহলে সে 5 বছর ক্ষমতা চালাকে আওয়ামী লীগ কিছু যাইতে আসতো না। তার ক্ষমতা বা তাকে ক্ষমতা থেকে নামাতে হবে এই বিষয় নিয়ে আওয়ামী লীগ কখনো চিন্তা করতো না। আওয়ামী লীগ তার দলকে গোছাতো, কিভাবে সাংগঠনিক দুর্বলতাকে এক এক করে করে সেগুলো চিহ্নিত করে তিনি মূলত তার দলকে গোছানোর জন্য কাজ করতেন এবং আগামী 5 বছরের পরে যে নির্বাচন হবেন সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিত। কিন্তু ফেসিস্ট তারেক সেই দিকে না গিয়ে ডেভিল ইনুসের ন্যায়, ডেভিল ইনুসের দেখানো পথেই ফেসিস্ট তারেক অগ্রসর হচ্ছে এবং ক্ষমতার চেয়ারে বসার 15 দিনের মাধ্যমে ওই যে একটা ফেসিস্ট এবং কালপিট খুনি, ওর বাপের মতো একজন খুনি, ওর মায়ের মতো স্বৈর শাসক, মূর্খ বর্বর একজন শাসক, সেটা তিনি প্রমাণ করেছেন। যদিও যে ফেসিস্ট তারেক যে তার নিজের মা মারা যাওয়ার পরে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে 1 মাস পর্যন্ত ভরে রেখে বরফ বানিয়ে এরপরে জানাজা দিয়েছে, তার থেকে আর ভালো কিছু প্রত্যাশা এই দেশের জনগণ করে না। যে ব্যক্তি তার মায়েরকে মারা যাওয়ার পরে তার আত্মাকে কষ্ট দিয়েছে ডিপ ফ্রিজের মধ্যে ভরে রেখে এবং মায়ের সঠিক মৃত্যু খবরটা জনসম্মুখে জানায়নি, সেই মানুষটা দেশের সাধারণ জনগণের সাথে কি করতে পারে, আপনাদের সাথে কি করতে পারে, আমাদের সাথে সার্বভৌমত্বের সাথে কি করতে পারে, সেটা অবশ্যই আপনাদের আর বুঝতে বাকি থাকে না। সুতরাং আমরা ও থেকেও বুঝতে পারছি যে ফেসিস্ট তারেক, তারপর একটা প্রত্যাশার জায়গা মনে রাখবেন, ফেসিস্ট তারেক ওর মায়ের জানাজায় যে অংশ নিতে পারছে, এখানে শেখ হাসিনার বিশাল বড় ক্ষমা এবং তার উদারতা। জননেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বেসিক্যালি যে তিনি চেয়েছেন যে তারেক দেশে আসুক, ওর মায়ের জানাজায় অংশ নিক, কারণ আর যাই হোক না কেন সবকিছুর ঊর্ধ্বে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সে স্বৈরাচার ছিল, তিনি মূর্খ ছিলেন, এটা ঠিক। তিনি কখনো গ্যাস বিক্রির চুক্তি করে, তিনি কখনো ক্ষমতার মসনদে এসে কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর করেন, ইতিহাসে এটা তার ছিল না। কিন্তু সবকিছু অপেক্ষা করে আপনারা জানেন নেত্রী একটা জিনিস দেখেছে যে আর যাই হোক না কেন খালেদার একটা পুত্র মারা গেছে, তো তার জানা যায় তার একমাত্র পুত্র অংশ নিতে পারবে না, এটা দেশের জন্য বা একটা আর যাই হোক না কেন একটা সন্তানের জন্য একটা অনেক বড় কষ্টের বিষয়। তাই তিনিও সেই দিক থেকে সুপারিশ করেছেন যে ও আসুক, ওর মায়ের জানাজায় অংশ নিক। সেই উদারতায় মূলত ফেসিস্ট তারেক দেশে আসতে পারছিলেন এবং তা ওর মায়ের জানাজায়ও অংশ নিয়েছিলেন। কিন্তু ক্ষমতার মসনদে বসে ও আর সেই যে চুক্তি হয়েছিল সেই চুক্তির বিষয়গুলো ও ভুলে গেছে। আপনারা জানেন যে ফেসিস্ট তারেক ক্ষমতা মানে ওর মা ডিপ ফ্রিজে থাকা অবস্থায় যে 25 ডিসেম্বরের 25 তারিখেও আসছে, তার ঠিক 1 সপ্তাহ আগেও সে ফেসবুক লাইভে এসে বলেছিল আমার এই মুহূর্তে দেশে আসা উচিত, আমি বুঝি, কিন্তু দেশে আসার বিষয়টা একান্ত আমার উপর নির্ভর করে না। ঠিক 1 সপ্তাহ পরে ওই কিভাবে দেশে আসলো, এই প্রশ্নটা তো বিএনপির কোন সিনিয়র নেতারা আজ পর্যন্ত উত্তর দেয়নি। আপনারা এই বিষয়ে প্রশ্ন করেছেন, অনেক গণমাধ্যম কর্মীর এই বিষয়ে প্রশ্ন তুলেছে, আজ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর কিন্তু ফেসিস্ট তারেক বা তার পক্ষ থেকে বিএনপির ওই যে চখা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল এবং ওই যে আর একটা কুখ্যাত রাজাকারের বাচ্চা কি যেন ওর নাম, ভুলে গেছি নামটা, এরপরে ওই যে বিসি ছাড়া রুহুল কবির রিজভী, এরা কিন্তু এই বিষয়ে কখনো বলে নাই, আপনারা জানেন। তো সুতরাং এখানে অনেক বড় কিছু ষড়যন্ত্র ফেসিস্ট তার ইতিমধ্যে করে ফেলেছে এবং ও এখনো সেই ষড়যন্ত্র যে কিভাবে এখন গোর যে কথাগুলো বলেছেন, যেভাবে একটু চেপে ধরেছেন, এখন কিভাবে আগামীতে কি করা যায় এখান থেকে বাঁচার জন্য, যদি এখন সে চাপে পড়ে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হয় তাহলে যে চাপটা আসবে সেটা কি হয়, বা আলোচনার মাধ্যমে কোনো শান্তিপূর্ণ দেখা যাক। সেই আলোচনার মাধ্যমে আমি মনে করি যে ওরা মূলত একটা জিনিস চাচ্ছে যে দেশে আওয়ামী লীগ যদি এভাবে ঢুকে যায় তাহলে একটা গৃহযুদ্ধ বেঁধে যাবে, আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে উজ্জীবিত হয়ে রাস্তায় নেমে পড়বে, যেভাবে আন্দোলন সংগ্রাম এগুলো সামাল দেওয়ার মতো অবস্থা। কারণ আর যাই হোক না কেন এইটা আওয়ামী লীগের যে চিরশত্রু, ও একটা জিনিস বিশ্বাস করে যে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে, তারা যদি সমস্ত দলের যত নেতা কর্মী তারা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যদি রাস্তায় নামে, তাহলে বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনী, সমস্ত সেনাবাহিনী, সমস্ত বিজিবি, অন্য যত বাহিনী আছে কোনো বাহিনী আওয়ামী লীগকে দাবায় রাখতে পারবে না, বরং ওই সমস্ত বাহিনী ভেনিশ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কারণ
9 কোটি কর্মী সমর্থকের দল বাংলাদেশ আওয়ামী লীগ। আর 9 কোটি কর্মী সমর্থকের দাবাই রাখার মতন বাহিনী বাংলাদেশে কোনো কিছু পয়দা হয় নাই। কারণ বাংলাদেশের যত বাহিনী এগুলো আওয়ামী লীগ পয়দা করেছে। আওয়ামী লীগ তার জন্মদাতা। আওয়ামী লীগ একটা দেশকে জন্ম দিয়েছে। আওয়ামী লীগ একটা দেশকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং সেই আওয়ামী লীগকে তার এইভাবে ওই একটা কলমের খোসা দিয়ে নিষিদ্ধ করে রাখা বছরের পর বছর, এবং আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে চেনার মতো কিছুই নাই রে বাবা। সুতরাং ফ্যাসিস্ট তারেক যত যাই করুক না কেন, এখান থেকে আর ও যত ষড়যন্ত্রী করুক, যাই কিছু করুক না কেন, আওয়ামী লীগকে দাবায় রাখা সম্ভব হচ্ছে না ভাইয়ের আমার। আপনারা আরো অনেক কিছু ধীরে ধীরে জানতে পারবেন যে এই বৈঠকে ফলপ্রসূ কি হতে যাচ্ছে বা কি হয়েছে বা আগামীতে কি হবে, এই বিষয়টা আপনারা ধীরে ধীরে জানতে পারবেন। কিন্তু কোনোভাবে কোনো অবস্থাতেই শত্রুদের ষড়যন্ত্র এবং মিথ্যাচারের ফাঁদে পা দেওয়া যাবে না। সেই ফাঁদে পা না দিয়ে যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আপনাদের উদ্দেশ্যে আবার অনুরোধ করে বলবো, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে, শহরে প্রত্যেকটা ইউনিটের মধ্যে থাকা দেখবেন ফেসবুকে বিভিন্ন ফ্যাক আইডি গুলো, এই ফ্যাক আইডি গুলো চিহ্নিত করবেন যে এই ফ্যাক আইডিটা কে ব্যবহার করতে পারে। কারণ যাই হোক না কেন, ওই ফ্যাক আইডি থেকে আপনাদের এলাকায় আওয়ামী লীগের নেতা কর্মীদের হুমকি ধামকি দেয়, ওইটা চিহ্নিত করবেন। জুলাই জঙ্গি সন্ত্রাসী, অতি উৎসাহী মব সন্ত্রাসী কারা আছে এদেরকে চিহ্নিত করবেন, নোট করবেন। এদের পরিচয়, ডিটেলস, ব্যক্তিগত ফোন নাম্বার সেগুলো নোট করে রাখবেন। এইগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন হবে। মনে রাখবেন, দল ফিরে আসার পরে যেখানে যেখানে নতুন করে কমিটি দেওয়া হবে, আপনারা যারা নেতৃত্ব স্থানে আসবেন, নেতৃত্ব দিবেন, কেউ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বড় বড় জায়গায় নেতৃত্বদের আশা করবেন আগামীতে এমপি হবেন এমন প্রত্যাশা বা দলের টিকিট বা দলের সমর্থন নিয়ে নেতৃত্ব দিবেন, সেই জায়গাগুলো তারা করেন। আপনাদের কাছে কিন্তু একটা প্রশ্ন করা হবে, আপনি কতজন জুলাই জঙ্গি সন্ত্রাসীদের চিহ্নিত করেছেন, তাদের বিষয় কি ব্যবস্থা নিয়েছেন, এবং দেশ বিরোধীর বিষয় কি জিরো টলারেন্স নীতি নিয়েছেন, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই যোগে কয়টাকে নিশ্চিহ্ন করেছেন, সারা জীবনের জন্য পঙ্গু করেছেন, এমন প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু ভাই লড়াই সংগ্রাম চালাই যেতে হবে। মনে রাখবেন, রাজনীতি করতে হইলে কারাগার, জেল, জুলুম এবং এই নির্যাতনের শিকার এগুলো হতে হবে। এইগুলো মাথায় নিয়ে রাজনীতি করতে হবে। যারা এগুলো মেনে নিতে পারবেন না, তাদের রাজনীতি আমার মনে হয় যে বিভিন্নভাবে আপনি অন্য হয়তো রাজনীতি করতে পারেন দলীয়, যেমন আপনি সমর্থক, আপনি ভোটার, বা আপনি ওই যে আমাদের যারা যোদ্ধা আছে তাদের পানি দিয়ে সহযোগিতা, পরামর্শ দিয়ে সহযোগিতা, সেটা করতে পারেন। কিন্তু যারা সাহসিকতার সাথে এটা করবেন, তাদের কাছে এইগুলো একটা মানে আমাদের একটা ফলপ্রসূ যুদ্ধে বিজয় হওয়ার জন্য কিন্তু আমাদের অনেকগুলো বেসিক বিষয় লাগে। সেই বেসিক বিষয়গুলো আমাদের সবাইকে রপ্ত করতে হবে এবং আমাদের সবচাইতে বেশি বন্ধু বানাতে হবে, শত্রু নয়। বিশেষ করে জনগণকে সাথে নিয়ে যে স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের চূড়ান্ত যে ডাকটা আসতেছে, সেটা অচিরে খুব শীঘ্রই আপনাদের উদ্দেশ্যে, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনা জানিয়ে দেবেন, যেভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন আমি ডিসেম্বরে আসছি, কোনো বাধাই আটকে রাখতে পারবে না। সম্প্রতি আপনারা এও জানেন যে আমার একজন দায়িত্বশীল ব্যক্তি নেত্রীকে বলেছিলেন, মাননীয় নেত্রী আপনার দেশে গেলে আপনাকে নিয়ে গ্রেপ্তার করবে, এটা আইনমন্ত্রী বলেছে যে তিনি আসলেই তাকে গ্রেপ্তার করা হবে। নেত্রী কিন্তু তার এই কথা শুনে একটু হেসে দিয়ে বলেছেন, আমি যখন দেশে আসবো তখন ওই কি মন্ত্রী, ওর মন্ত্রিত্ব কি থাকবে, ও কি তখন মন্ত্রী থাকবে কিনা, এইটা কই পেয়েছে। সুতরাং এ থেকেই বুঝবেন, এই কথার মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝার আছে ভাইয়ের আমার। এত খোলাখুলি বলার কিছুই নেই, সূত্র বলে দেব, সূত্রগুলো মিলিয়ে নিবেন। আপনারা এক ও অভিন্ন হয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে আগামীর যে যুদ্ধ, আমাদের শুধু যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমাদের যারা নেতা কর্মী, আমরা যারা রয়েছেন, আপনারা মাঠে যারা রয়েছেন, তাদের একটাই চিন্তা, আমাদের যুদ্ধ করতে হবে আগামীতে। আর এর মধ্যে যেটা হবেন বড় পর্দায়, ওটা আন্তর্জাতিক ভাবে, টেনশন নেবেন না, কোনো চিন্তা করবেন না যে নেত্রীর ওই নিরাপত্তা বা এই নিষেধাজ্ঞার বিষয় কি হবে। এটা খুব ফলপ্রসূ ভালো কিছুই হবে, একেবারে পজিটিভ ভাবে, সমস্যা নাই। আর যখন কিছু শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে যদি নাই হয়, যদি ফ্যাসিস্ট তারেক একের পর এক ষড়যন্ত্র করে, স্বাধীনতার বিরুদ্ধে জুলাই জঙ্গি ষড়যন্ত্র করে, তাহলে তো আর ওই যে গৃহযুদ্ধ হোক, দাবানলে এবং মহাপ্রলয়ের মাধ্যমে কার কি হবে, কার কোথায় কি, এতগুলোর সাথে আমরা চিন্তা করতে যাবো না। এই চিন্তা বহুত করছি, ওই অন্যের অনেক ক্ষতি হবে বা ওই অনেক কিছু হবে, এই চিন্তা করে করে দীর্ঘ প্রায় আমরা 22 মাসের অধিক
অতিবাহিত হয়ে গেছে, আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী আমরা হারিয়েছি। সুতরাং আমরা যে আমাদের দলের নেতাকর্মী আমরা এইভাবে হারাতে থাকবো, পিঠ পেতে মার খেতে থাকবো না, তা হতে পারে না। আমাদের এখন ওই যে কোরআনে নেত্রী বলেছেন, কোরআনের উদ্ধৃতি দিয়ে, যারা আমার চোখ নিচে তার চোখ থাকবে না, যারা আমার হাত নিচে তার হাত থাকবে না, যারা আমার ঘর জ্বালিয়ে দিয়েছে তার ঘর থাকবে না। সোজা কথা, আমরা ওই দিকে চলবো, সমস্যা কোথায়? আমরা চেয়েছি যে আমরা মার খেয়েছি, তারপরেও আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে শান্তিপূর্ণভাবে আমরা এই 22 মাস এই নির্যাতনের শিকার হয়েছি। আপনার মাথায় এটা তো বিশ্বাস করেন যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা নামতাম, বা আমরা নেত্রী যদি এর মধ্যে প্রবেশ করতো, তাহলে ডেভিল ইনুস কেন, ডেভিল ইনুসের বাপের বাপ কবর থেকে উঠে এসে বাংলাদেশে নির্বাচন দেওয়ার মতন ক্ষমতা অর্চলন সেই শক্তিও ওর নাই। সুতরাং ওই একটা কথা আগেও বলেছি, এখনো বলছি ভিডিওর শেষে, যে একজন ফ্যাসিস্ট তারেক না, 10,000 জন ফ্যাসিস্ট তারেক একত্রিত হইলেও জননেত্রী শেখ হাসিনাকে ন্যূনতম বাধা সৃষ্টি করতে পারবে না, সেই সক্ষমতা ওর নাই। ওর দলের ওই সমস্ত লেওরা মার্কা, কোমর ভাঙ্গা, হাঁটু ভাঙ্গা, ভুসি বুইরা ভাব নেতাদের কারণ নাই। স্বাধীনতা বিরোধী, জুলাই জঙ্গি, সন্ত্রাসী, ডিপ স্টেটের প্রতিনিধি, বিদেশি অর্থের এবং ডলারের বিনিময়ে যারা বাংলাদেশকে ধ্বংস করেছে, বাংলাদেশের সার্বভৌমত্ব যারা হুমকির মধ্যে ফেলেছে, তাদের কিভাবে দাঁত ভাঙা জবাব দিতে হয় সেটা আওয়ামী লীগ খুব ভালো করে জানে।